এই মুহূর্তে আমার সঙ্গে বলদেব প্রভু রয়েছেন। তিনি ইসকন মায়াপুর ইসকনের ভক্ত। আমি তার সঙ্গে একবার একটু কথা বলে নিই। বলদেব প্রভু, আপনারা লড়াই করছেন, আপনারা প্রতিবাদ করছেন, আপনাদের মতো করে আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু আপনাদের কি মনে হয় যে এর সুরাহা আপনারা পাবেন, বা বাংলাদেশের যে সমস্ত সনাতনীরা ইসকনের যারা দীক্ষিত, যারা মানেন ইসকনকে, যারা আসতে চাইছেন তারা আসতে পারছেন না, এই সমস্যার সমাধানটা কিভাবে হতে পারে, মানে আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, আমরা ইসকনে জয়েন করেছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য এবং সৃষ্টিকর্তাকে সবাইকে বোঝানোর জন্য। তো আমাদের উদ্দেশ্যটা মহান উদ্দেশ্য নিয়ে আমরা ইসকনে জয়েন করেছি এবং বিশ্বব্যাপী আমাদের চিন্তাধারা সবাই বুঝতে পারছে আমরা কি করতে চাইছি, এবং বাংলাদেশের লোকেরা মনে হয় তারা বুঝতে পারে আমরা কি করছি। কিন্তু কিছু আমি বলবো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নামে বা ইসকনের নামে বাংলাদেশে ঈর্ষাটা যে ছড়াচ্ছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর। কেননা আমরা মানুষের কল্যাণ চাই, আমরা বিশ্বাস করি ভগবানের থেকে শক্তিশালী কেউ নয়। কেননা চিৎকার করে কথা বললে, কাউকে মারলে কেউ শক্তিশালী হয়ে যায় না। ঠিক, এর জন্য দরকার সহিষ্ণুতা, এর জন্য দরকার ভালোবাসা। ঈর্ষা এমন একটা জিনিস, হিংসা এমন একটা জিনিস, এর শক্তিশালী নয়। প্রেমটা হলো শক্তিশালী। এই পর্যন্ত হিংসা দিয়ে কেউ কোনো কিছু জয় করতে পারেনি। আমরা ইসকনের আমাদের ফাউন্ডেশনই হলো প্রেম। সবাইকে মহাপ্রভুর এই প্রেম ধর্ম বিতরণ করার চেষ্টা করছি। ইসকনে বাংলাদেশের যে কার্যক্রম, আমরা কোথাও রেকর্ড আছে যে আমরা ইসকন কোনো সময় কাউকে বিদ্বেষভাবে কথা বলেছি? আমাদের কার্যক্রমে কোনো কিছু এরকম ছিল যে আমরা মানুষকে ক্ষতি করেছি? আমরা মানুষের জন্য অকাতরে প্রসাদ বিতরণ করেছি, অনুষ্ঠান করেছি, এন্টারটেইনমেন্ট দিয়েছি। আপনাকে একটু বাধা দিচ্ছি। দুর্ভাগ্যের বিষয় যে কথাটা আপনি এত সহজে সুন্দর করে বলছেন যে সহিষ্ণুতার শক্তি, ভালোবাসার শক্তি, ঠিক বাংলাদেশ উল্টো কথাটাই প্রচার করছে। বলা হচ্ছে ইসকন নাকি একটা কট্টরবাদী সংগঠন, এবং ঠিক কি ধরনের বিদ্বেষ বা কট্টরতা দেখিয়েছে তার প্রমাণ এখন অবধি দেখাতে পারেনি। আমি আসছি আপনার কাছে, তবে এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই যে এটা লং লাস্টিং এর জন্য এটা ঠিক নয়। এটা লং লাস্টিং করবে না, এটা ফাউন্ডেশন নেই। কিছু লোক চেঁচামেচি করতে পারে, চিৎকার করতে পারে, গায়ের জোরে কিছু করতে পারে, কিন্তু লং লাস্টিং এ দিয়ে লাস্ট করে না, এগুলো টেকসই হয় না। বেশ, আমরা দেখবো, আমরা সেই সময়টার অপেক্ষাতে রয়েছে। আমি দেবাশিস বাবু, আপনি হাত তুলছেন। আচ্ছা বলুন। দেখুন, আমরা ইতিমধ্যে জানি সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচকে হিউম্যানিটির এগেনস্টে ক্রাইমের জন্য তার ট্রায়াল হয়েছিল এবং শাস্তি হয়েছিল। আমাদের দাবি ইউনুসের মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির জন্য ওনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওনার ট্রায়াল হওয়া উচিত, ওনার বিচার হওয়া উচিত। কারণ ওনার হাতে হিন্দুদের রক্ত লেগে আছে। এবং ফিরাদ হাকিম যে বলেছে দাওয়াতে ইসলাম, বাংলাদেশে এখন দাওয়াতে ইসলাম চলছে, জোর করে হিন্দুদের কতল করা হচ্ছে ইসলামের নামে। এই সত্যগুলো, কটু সত্যগুলো আজকে সবার কাছে উন্মোচিত হওয়া উচিত। মোহাম্মদ ইউনূসের বিচার হওয়া উচিত। এবং সিদ্দিকুল্লাহ বলছে ইন্টারনাল ম্যাটার। 92 সালে, 2002 সালে ভারতবর্ষে ইন্টারনাল ম্যাটার ছিল। তখন কেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল, কেন হিন্দুদের আক্রমণ করা হয়েছিল? আজকে বলুন সিদ্দিকুল্লাহ চৌধুরী, ভারতবর্ষে পশ্চিমবাংলা একটা মুসলমানের গায়ে হাত তুলেছে কেউ? এখন অব্দি একটা মুসলমানের গায়ে হাত তুলেছে কেউ? এখন অব্দি তোলা হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরী কোন স্পর্ধায় কথা বলে? আসছি যে দাবিগুলো বিভিন্ন মহল থেকে উঠে আসছে, আমি শুধু একটা ছোট্ট প্রমাণ দেখাতে চাই। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ এটা, যে সীমান্তের ওপার থেকে এপারে কিছু মানুষ আসছেন, তারা কি বলছেন শুনুন একবার। বাংলাদেশে মেয়ে বিয়ে হয়েছে, ওখানে গিয়েছিলাম, খারাপ অবস্থা ওখানে। আমাদের সনাতন ধর্মীয় লোকদের বসবাসযোগ্য না। জামাতে ইসলাম বা হুজুর জাতীয় যারা আছে তারা সনাতন ধর্মের লোকদের খুব মানসিক টেনশন দিচ্ছে। প্রতি মসজিদে বলছে হিন্দুদের উপর, বা ইসকন যারা করে তাদেরকে ধরে তাদের বের করে দেওয়ার, বাড়িঘর ভাঙচুর হচ্ছে। আর প্রতি মসজিদে এমনভাবে বলছে সনাতন ধর্মদের নিয়ে ভারতের দালাল এখানে এসে থাকছে,
ইসকন জ্বালাও পোড়াও, আমাদের ইসকন মন্দিরে এখন একজন লোকও থাকছে না। এখন পোশাক পরিবর্তন করতে হচ্ছে, কারো কারো দেখা গেল যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে বাস্তব। এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা সঠিক পথে, আইনি পথে তাদের যাবতীয় পাসপোর্ট ভিসা ইউজ করে এপার থেকে ওপারে যান তাদের আত্মীয়দের কাছে এবং সেখান থেকে ফিরে আসেন। তারা তাদের অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শুধু ভাগ করে নিয়েছেন। এটা হচ্ছে বাস্তব। যেভাবে বাংলাদেশ দিনরাত্র ভারতকে বয়কট করার কথা বলে, বয়কট ভারত করে যাচ্ছে, এদিকে একবার আলু যাচ্ছে, একবার ডিম যাচ্ছে, একবার পেঁয়াজ যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে, না জানি আরও কত কি, এদিকে দিনরাত বয়কট ভারত করে যাচ্ছে। শুভজিৎ আমার সঙ্গে আছে এই মুহূর্তে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। শুভজিৎ, আমার কথা হচ্ছে যে বিষয়টা না দেবাশিসবাবু শুরুতেই বলছিলেন যে আমাদেরও হয়তো একটা শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু আন্তর্জাতিকভাবে, কূটনৈতিকভাবে এটা কি সম্ভব? কেননা আমদানি রপ্তানি দুই ক্ষেত্রেই রয়েছে দুই দেশের মধ্যে। কাজেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে তোমার কি মনে হয় যে ভারত যদি দৃঢ় পদক্ষেপ নেয় তাহলে কি হতে পারে? দেখো, মানে যেহেতু আমরা সাউথ এশিয়াতে একটা খুব ডেলিকেট সিচুয়েশনের মধ্যে মানে জিওগ্রাফিক্যালি আছি, তো ডিপ্লোম্যাটিক্যালি তো অবশ্যই সব চ্যানেলই খোলা থাকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার স্টেটমেন্ট জারি করেছে, জয়শঙ্কর বলেছে এবং এমইএর স্পোক্সপারসনও বলেছে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের যে এই যে আজকের যে সিচুয়েশন বা ডাইলেমা আমরা দেখছি, এইটা নিয়ে আমরা একটুখানি পিছনে ফিরে যেতে হবে যে এই অবস্থাটা হলো কেন হঠাৎ করে। এইটা অ্যাকচুয়ালি একটা কন্টিনিউটির ফসল, মানে আমি সেইভাবেই অন্তত দেখি। কারণ যদি দেখেন 1947 সালের দেশভাগ যখন ইন্ডিয়া থেকে ভেঙে পাকিস্তান তৈরি হলো, সেই সময় কিন্তু পাকিস্তান বরাবর এই যে পাকিস্তান যে বিল্ডিং করা হয়েছে, পাকিস্তান এজ এ স্টেট, সেই স্টেটটা বিল্ডিং করা হয়েছে কিন্তু একটা ইন্ডিয়া ফোবিয়ার উপর ভিত্তি করে এবং ভারত ফোবিয়া এবং মোর দ্যান হিন্দু ফোবিয়া। এবং একসময় যে পাকিস্তানের মেন যে প্রোপাগ্যান্ডিস্ট ছিলেন সেই জিন্না, যাকে হিন্দু মুসলিমদের অ্যাম্বাসাডার বলেছিলেন একজন লিবারেল কংগ্রেসি, কিন্তু সেই লোকটাই তো টু নেশন থিওরি বা তার জনক। কিন্তু যখন 1971 সালে বাংলাদেশ তৈরি হয় তখন প্রথমবারের মতো আমরা ভেবেছিলাম যে টু নেশন থিওরির কিন্তু খণ্ডন হয়েছিল। এবং মুজিবুর রহমানকেও আমি দেখছি বেশ কিছু সংখ্যক লোকের মধ্যে রয়েছে যে মুজিবুর রহমান বা আওয়ামী লীগ তারা বোধহয় বেশ সেকুলার বা বেশ তারা একেবারে বেঙ্গলি ন্যাশনালিজম। তো যদি মুজিবুর রহমান এবং তার পরবর্তীকালে তার কন্যা শেখ হাসিনা তারা যদি সত্যিই একটা বেঙ্গলি ন্যাশনালিজম, যে বেঙ্গলি ন্যাশনালিজমের কথা বলে 1970-এ ভাগ হয়েছিল উর্দু মৌলবাদের বিরুদ্ধে, যেটা পাঞ্জাব সিন্ধের উর্দু মৌলবাদের বিরুদ্ধে, যে ভাষা ভিত্তিক একটা দেশ গড়ার যে স্বপ্ন দেখা হয়েছিল, সেই ভাষাভিত্তিক দেশ গড়ার স্বপ্নে আজকের কি করে একটা ধর্ম এসে বাধা হয়ে দাঁড়ালো। এবং সেটা হয়তো বরাবরই, মানে এটাকে একেবারে ফেলে দেওয়া যায় না, এটা হয়তো বলবেন। আরেকটা কথা, আমাদের জাতীয়তাবাদ আমাদের ধর্ম, কিন্তু সবার কাছে জাতীয়তাবাদ ধর্ম নয়, কারুর কাছে জাতীয়তাবাদ অপ্রয়োজনীয়। এটা বুঝতে পারছি, হ্যাঁ, সেরকম কিছু বার্তাও আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাই। আমি আসছি, শুভজিৎ, আমি আপনার কাছেই আসবো। তবে আমি এই মুহূর্তে একটা কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই যেটা আরো বেশি করে প্রমাণ করে যে এই মুহূর্তে বাংলাদেশ কোন পথে যাচ্ছে। আপনারা হেফাজতে ইসলামের নাম ইতিমধ্যেই শুনেছেন, আপনাদেরকে আমরা এর আগেও দেখেছি, আবারও বলছি, তারাই শরিয়াতি আইন চালু করার কথা এর আগে, মানে এই মুহূর্তে যে নয়, এর আগেও এই দাবি তারা তুলেছিল যে এটা করতে হবে, বাংলাদেশ এটা চালাতে হবে। এরপর পরপর স্ট্র্যাটেজিক্যালি কি হলো? 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে গেলেন, তারপর থেকে স্ট্র্যাটেজিক্যালি কি হলো? তার সরকারের পতন, হাসিনা ওখানে থাকতে পারলেন না, 45 মিনিটের মধ্যে তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হলো, উনি ভারতে জায়গা নিলেন। 8ই আগস্ট জেল থেকে ছাড়া পেয়ে গেল 20 জন জঙ্গি। 8ই আগস্ট জেল থেকে ছাড়া পেয়ে গেল। কুষ্টিয়ায় সংশোধনাগার থেকে পালিয়ে গেল জঙ্গি। তারপর শেরপুর, সেখান থেকে জেল থেকে পালায় 50 জন জঙ্গি। আরও তথ্য দিন, সাতক্ষীরা জেল থেকে পলাতক 2 জেএমবি নেতা। মাথায় রাখবেন, এই জেএমবি নেতা বা জেএমবি গোষ্ঠীর জঙ্গি আমাদের রাজ্য থেকেও পাওয়া যায়। এই হরিদেবপুর থেকেই পাওয়া গিয়েছিল 2 জনকে, সম্ভবত বেশ কয়েক মাস আগে ঘটনা, 1 বছর আগে ঘটনা মোটামুটি, দুর্ভাগ্যজনক। তারপর মুক্তির পর নায়কের সম্মান জঙ্গি নেতাকে, এরকমও হয়েছে যে মুক্ত করে দেওয়া হয়েছে জঙ্গি নেতাকে, তারপর থেকে নায়কের সম্মান দেওয়া হয়েছে। কারা করছে এটা? বাংলাদেশের মাটি করছে। তারা আদতে কি চাইছে? তাদের মূল দাবিটা কি? পরিষ্কার, কোনো কোটা বিরোধী আন্দোলন নয়, মাথায় রাখুন, এটা থেকেই শুরু হয়েছিল।
ইউনূসের নির্দেশেই কুখ্যাত সন্ত্রাসবাদীদের মুক্তি দেওয়া হচ্ছে। এটা তো আরো ভয়ঙ্কর। যে সরকারের নাকি দায়িত্ব সেখানকার প্রত্যেকটা মানুষকে রক্ষা করা, একটা নাকি সুন্দর গণতান্ত্রিক দেশ তৈরি হবে, তার মাথায় তার কথা অনুযায়ী এই কুখ্যাত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। নেক্সট, বেকসুর খালাস করে দেওয়া হলো খালেদা পুত্র তারেককে। এটা তো খুব সাম্প্রতিক ঘটনা, আপনারা জানেন। মূলত 2004 সালে যে ঘটনা ঘটেছিল, গ্রেনেড হামলার অভিযোগ এবং শেখ হাসিনাকে হত্যা করার একটা অভিযোগ উঠে আসে। আর তারপরেই তাকে মানে তিনি লন্ডনে ছিলেন, তিনি এখানে ছিলেন না, তিনি জেলের ওপাশে জানুনি, সেটা আলাদা কথা। কিন্তু সেই কেস দীর্ঘদিন ধরে চলে, তারপর হঠাৎ করে নিম্ন আদালত থেকে হাইকোর্টে উঠে গেল এবং হঠাৎ করে বেকসুর খালাস হয়ে গেলেন তিনি। পুরোটা একটা স্ট্র্যাটেজিক্যালি যেন মনে হচ্ছে চলছে। বিভিন্ন মৌলবাদী সংগঠন এবং তার পাশাপাশি বিএনপি এবং এই কিছু ডিপ স্টেট আমেরিকান, তারা একত্রিত হয়ে কিভাবে কাজটা করেছে এটা হয়তো আর নতুন করে বোঝানোর দরকার নেই। আমি আসছি দেবাশিস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।